2004 সালের 27 জুন কলকাতার উপকণ্ঠের নয়াপট্টি বাজার তখন রথযাত্রার উল্টো রথ উপলক্ষে বসেছে জমজমাট মেলা। চারদিকে আলো, মানুষের ঢল, দোকানের ভিড় আর মঞ্চে চলছে অর্কেস্ট্রা পার্টির অনুষ্ঠান। সেই মঞ্চে পারফর্ম করছিল এক স্থানীয় নৃত্যশিল্পী মিস লায়লা। তার নাচ, পোশাক আর অঙ্গভঙ্গি ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। সামনে দাঁড়িয়ে সিটি, চিৎকার, অশ্রাব্য মন্তব্য, সব মিলিয়ে এক উন্মত্ত পরিবেশ। এই সময় মেলা প্রাঙ্গণের পাশেই একটি ক্লাব ঘরে বসে টিভি দেখছিল নিতাই প্রামাণিক। বাইরে থেকে ভেসে আসা গান, মানুষের চিৎকার সবই ছিল স্বাভাবিক, কিন্তু আচমকাই সেই শব্দের ভিড় চিরে আসে এক বিকট আওয়াজ, গুলির শব্দ। একবার নয়, পরপর 3 বার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিতাই প্রথমেই বুঝে যায় এটা কোনো সাধারণ শব্দ নয়। সে তড়িঘড়ি চেয়ার ছেড়ে বাইরে ছুটে আসে। বাইরে বেরিয়ে এসে দেখে পুরো মেলা প্রাঙ্গণ একেবারে তছনছ হয়ে গেছে। কয়েক সেকেন্ড আগেও যেখানে হাজার মানুষ আনন্দ করছিল, সেখানে এখন শুধু আতঙ্ক আর দৌড়ঝাঁপ। কেউ চিৎকার করছে, কেউ মাটিতে পড়ে গেছে, কেউ প্রাণ বাঁচাতে ছুটছে। এই বিশৃঙ্খলার মধ্যেই মাটিতে পড়ে থাকতে দেখে এক যুবকের নিথর দেহ। কাছে গিয়ে নিতাই বুঝতে পারে তিনি তারই ভগ্নিপতি অনিল প্রামাণিক। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। কিছুটা দূরে আরেকজন পড়েছিলেন, মিঠুন শেখ। তখনও তার শরীরে প্রাণ ছিল। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু পরদিন সেও মৃত্যুর কাছে হার মানে। ঘটনার খবর পেয়ে মুহূর্তেই পুরো এলাকা ঘিরে ফেলে কলকাতা পুলিশ। নয়াপট্টি বাজার থেকে শুরু করে আশেপাশের অঞ্চল জুড়ে শুরু হয় তল্লাশি, জিজ্ঞাসাবাদ, তথ্য সংগ্রহ। তদন্ত যত এগোতে থাকে ততই উঠে আসে এক পরিচিত আতঙ্কের নাম, দিলীপ ব্যানার্জি ওরফে হাতকাটা দিলীপ। এই নামটা তখন লোকটাউন, পাতিপুকুর, নয়াপট্টি, কেষ্টপুর পুরো এলাকাতেই ত্রাসের প্রতীক। কিন্তু এই কুখ্যাত অপরাধীর শুরুটা ছিল একেবারেই অন্যরকম। লেকটাউনের বসাকবাগান এলাকায় বাবা যতীন ব্যানার্জি, মা শ্রীমায়া এবং 2 ছেলেকে নিয়ে একটি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছিল দিলীপ। বড় ভাই বাপ্পাই আর ছোট ভাই তপাই। এই 2 ভাইয়ের শৈশব ছিল সাধারণ, শান্ত। কিন্তু ধীরে ধীরে পরিবারের ভাঙন শুরু হয়। বাবা যতীন অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বাড়িতে নিত্যদিন অশান্তি শুরু হয়। মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করা, তারপর সেই নতুন নারীকে বাড়িতে নিয়ে আসা, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। একসময় প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নতুন সংসারে 2 ছেলের কোনো স্থান ছিল না। এই অবহেলা, অপমান আর নিরাপত্তাহীনতা ধীরে ধীরে বদলে দেয় 2 ভাইকে। পড়াশোনা থেকে মন উঠে যায়। স্কুল ফাঁকি দিয়ে পাড়ায় আড্ডা শুরু হয়। খুব অল্প বয়সেই তারা বুঝে যায় এই সমাজে টিকে থাকতে গেলে সোজা পথে হাঁটলে হবে না। প্রথমে ছোটখাটো চুরি, ছিনতাই, সোনার চেইন ছিনতাই এইসব দিয়ে শুরু। তারপর পরিচয় হয় গ্রিন পার্কের অপরাধী নোনা রায়ের সঙ্গে। নোনার মাধ্যমে তাদের যোগাযোগ হয় সেই সময়ের কুখ্যাত গ্যাংস্টার পিনাকি মিত্রর সঙ্গে। পিনাকি বুঝতে পারে দিলীপের মধ্যে রয়েছে দাপট, ভয়হীনতা এবং নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা। এরপর শুরু হয় তাদের যৌথ অপরাধ সাম্রাজ্য। পিনাকি চালাতো অর্থনৈতিক দিক, তোলাবাজি, মানি লন্ডারিং, আর মাঠে দাপট দেখাতো দিলীপ। এলাকার প্রমোটার, ব্যবসায়ী সবাইকে নিয়মিত টাকা দিতে হতো। মাসের শুরুতেই দিলীপের টাকা পৌঁছানো বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এই সময়ে ধীরে ধীরে গ্যাংয়ের ভেতরেও ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। পুরনো সদস্য নোনা রায় এবং ছোটকাকে সরিয়ে দেওয়া হয়। দিলীপ হয়ে ওঠে একক আধিপত্যের প্রতীক। কিন্তু 1996 সালে একটি ডাকাতির পরিকল্পনার সময় পুলিশ রেড করে তাকে গ্রেফতার করে। এরপর থেকেই দিলীপ বুঝে যায় শুধু পেশি শক্তি দিয়ে টিকে থাকা যাবে না, দরকার রাজনৈতিক শক্তি। সে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং ধীরে ধীরে রাজনৈতিক ছত্রছায়া পেতে থাকে। 1998 সালে আসে বড় মোড়। অস্ত্রের অভাব পূরণ করতে গিয়ে নিজেই বোমা বানানোর চেষ্টা করে দিলীপ, কিন্তু ভুল হিসাবের কারণে বিস্ফোরণ ঘটে আর তাতেই তার বাঁ হাত কবজি থেকে উড়ে যায়। এই দুর্ঘটনার পরই তার নাম হয়ে যায় হাতকাটা দিলীপ। তবে এই ঘটনাও তাকে থামাতে পারেনি, বরং আরো বেপরোয়া হয়ে ওঠে সে। বারবার গ্রেফতার হলেও প্রতিবারই জামিনে মুক্তি পায়, কারণ ততদিনে সে হয়ে উঠেছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, যাকে ব্যবহার করা যায় নির্বাচনের সময় এলাকায় প্রভাব বিস্তারে।
এই প্রেক্ষাপটেই ঘটে যায় 2004 সালের নয়াপট্টি হত্যাকাণ্ড। সেদিন মেলার ভিড়ে দাঁড়িয়ে মদ্যপ অবস্থায় ছিল দিলীপ। তার পাশে ছিল তার সঙ্গিনী স্বপ্না। স্বপ্না হুইস্কির বোতল হাতে নিয়ে নাচতে শুরু করলে দর্শকদের একাংশ আপত্তি জানায়। কিছু যুবক তার কাছাকাছি আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সময়ই রাগে ফেটে পড়ে দিলীপ। কোমর থেকে পিস্তল বের করে পরপর 3 রাউন্ড গুলি চালায়। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে অনিল প্রামাণিক এবং মিঠুন শেখ। এরপরই ভিড়ের মধ্যেই গা ঢাকা দেয় সে। ঘটনার পর পালিয়ে যায় কলকাতা ছেড়ে। কখনো দীঘা, কখনো হুগলি, এভাবে লুকিয়ে থাকে। পুলিশ বুঝতে পারে সাধারণভাবে তাকে ধরা সম্ভব নয়। তখন দায়িত্ব দেওয়া হয় আইপিএস অফিসার হুমায়ুন কবিরের হাতে। হুমায়ুন কবির সরাসরি ধাওয়া না করে তথ্যের জাল বিস্তার করে। একসময় এক সোর্স থেকে খবর পান দিলীপকে শিলাইদহ স্টেশনের কাছে দেখা গেছে। সেই সূত্র ধরে বাইরের নম্বর ট্র্যাক করে পৌঁছে যায় হুগলির হরিপালে বিশ্বনাথ দলুইয়ের বাড়িতে। সেখানে পরিকল্পনা করে চারদিক ঘিরে ফেলে পুলিশ। দরজায় কড়া নাড়ার পর ভেতর থেকে বাধা এলেও শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হয় তারা। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে হাতুলে হাত কাটা দিলীপ। পালানোর চেষ্টা করলেও তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু উচ্চ আদালতে আপিলের পর দেখা যায় তদন্তে একাধিক ফাঁকফোকর রয়েছে। পর্যাপ্ত প্রমাণ ও সাক্ষ্যের অভাবে শেষ পর্যন্ত খালাস পেয়ে যায় সে। এরপর ধীরে ধীরে জনসম্মুখ থেকে হারিয়ে যায় দিলীপ ব্যানার্জি। তার পরবর্তী জীবনের স্পষ্ট কোনো তথ্য আর সামনে আসেনি। নয়াপট্টির সেই রক্তাক্ত রাত আজও প্রমাণ করে অপরাধ, রাজনীতি এবং ক্ষমতার জটিল সম্পর্ক কতটা ভয়ঙ্কর হতে পারে, যেখানে একটি উৎসবের রাত মুহূর্তে পরিণত হতে পারে মৃত্যুর মঞ্চে। আর একজন কুখ্যাত অপরাধী আইনের ফাঁক গলে আবারও অদৃশ্য হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।